নমস্কার, আমি সন্দীপ সরকার। গত কয়েকদিন আগে আমরা শ্যামপুরবাসী বলে ফেসবুকের একটি গ্রুপের অন্যতম কর্ণধার মাননীয় অর্পণ দাস আমাকে একটি অনুরোধ করেন যে সাপের যে উপদ্রব গ্রামাঞ্চলে রয়েছে, প্রধানত গ্রামাঞ্চলেরই সমস্যা এটা, তবে শহরাঞ্চলে যে নেই তা আমরা বলতে পারি না। এই সাপের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি যাতে সাপ এবং মানুষ কারোরই প্রাণ সংশয় না হয়। যদি দুর্ঘটনাবশত মানুষকে সাপে কামড়ায়, সেখান থেকে আমরা কিভাবে মানুষকে ফিরিয়ে আনতে পারি এবং সাপ কামড়ালে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এবং আমাদের বাড়ির থেকে সাপকে আমরা কিভাবে দূরে রাখতে পারি সে সম্বন্ধে আমাকে একটি আলোচনা করতে বলেছেন। সেই সূত্র ধরেই আমাদের এই আলোচনা। যেহেতু এখন বর্ষাকাল, স্বাভাবিকভাবেই মাঠ, পুকুর পাড় ইত্যাদিতে যেহেতু জল ভর্তি এবং সেই জল সাপ যে গর্তের মধ্যে থাকে সেই গর্তে জল ঢুকে যাওয়ার কারণে কি হচ্ছে, সাপ বেরিয়ে চলে আসছে সেই গর্ত থেকে এবং আমাদের বাড়ির আশেপাশে লোকালয়ে সাপের উপদ্রব বর্ষাকালে একটু বেশি হয়, সেটা আমরা কম বেশি সকলেই জানি। এখন সাপ মানেই কিন্তু আতঙ্কের কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে 250 থেকে 300 প্রজাতির সাপ পাওয়া যায়। তার মধ্যে মাত্র 20% কিন্তু বিষাক্ত। আর এই 20% বিষাক্ত সাপের যে সংখ্যাটা আমি বললাম, তার প্রায় অর্ধেক থাকে সমুদ্রে, গভীর সমুদ্রে, যেখানে সেই সাপের সাথে মানুষের কন্ট্যাক্ট আসা প্রায় অসম্ভবই বলা চলে। এইবার তাহলে বোঝাই যাচ্ছে যে বিষধর সাপের সংখ্যাটা কতটা কম। এই বিষধর সাপগুলোর মধ্যে খুব কম, প্রধানত 8টা সাপ আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি দেখা যায়। তার মধ্যে মাত্র 4টে সাপ আমাদের এখানে মৃত্যুর জন্য প্রধান দায়ী। দ্য ট্রাবল 4 এদেরকে বলা হয়। সেটা হচ্ছে যথাক্রমে কালাচ, চন্দ্রবোড়া, গোখরো এবং কেউটে। আমাদের চারপাশে আমরা যে সাপের কামড়ের কথা শুনি তার মধ্যে এই 4টেই হচ্ছে প্রধান। এর মধ্যে সব থেকে রহস্যময়ী হচ্ছে কালাচ, কারণ কালাচ কামড়ালে বোঝাই যায় না। আমাদের যে প্রচলিত ধারণা আছে সাপে কামড়ালে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হবে, কালাচ কামড়ালে সেসব তো হয়ই না, উল্টে সাপ যে কামড়েছে সেটাই বোঝা যায় না। কারণ কালাচের কামড়ের যে ইতিহাস এটা যদি আমরা ঘাঁটি দেখবো রাত্রে বেলায় ঘুমের মধ্যে কামড়ায় সাপ, মানে কালাচ সাপ। আর চন্দ্রবোড়ার কামড়টা একদম বর্তমানে একটু অসুবিধাজনক হয়ে যাচ্ছে, তার নির্দিষ্ট কারণ আছে। চন্দ্রবোড়া কামড়ালে আমাদের সাপে কামড়ানোর ফলে যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেটা মেনে প্রোটোকল ধরে ট্রিটমেন্ট করলেও অনেক সময় চন্দ্রবোড়া সাপে কামড়ালে বাঁচানো যাচ্ছে না। আর এছাড়াও রইল আরো দুটো, গোখরো এবং কেউটে। সাধারণত তারা খুব একটা কামড়ায় না, অগত্যা যদি মানে তারা অসুবিধার সম্মুখীন হয়ে যায় তখনই কিন্তু তারা কামড়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে সাপের ছোবল আমরা কিভাবে
এড়াতে পারি, মানে সাপকে কি করে আমরা আমাদের বাড়ির আশপাশ থেকে দূরে রাখতে পারি। এখন সোশ্যাল ডিস্টেন্সিং এই কথাটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত কোভিড-19 দৌলতে। এখন সাপের ছোবল থেকে বাঁচারও এই কিন্তু একমাত্র উপায় হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং। তো এই সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে আমরা করব? তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের বাড়ির আশপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো ঝোপঝাড় থাকে সেটা কেটে ফেলতে হবে, আর যদি কাটা নাও সম্ভব হয় তার আশপাশ অন্তত পরিষ্কার রাখতে হবে। সব থেকে বড় কথা, আমাদের খুব একটা বদ অভ্যাসই আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের খাদ্যাংশ যেটা উচ্ছিষ্ট হলো সেটা আমরা যেখানে সেখানে ফেলে দিই। সেটা করলে কিন্তু একদমই চলবে না। কেন চলবে না, মানে কেন করতে হবে এটা? এটা এই কারণেই করতে হবে যে আমরা খাবারের টুকরো ফেলবো, সেই খাবারের টুকরো খেতে আসবে কিন্তু ইঁদুর, ছুঁচো, এরা কিন্তু খেতে আসবে। তাতে পোকামাকড় হবে, সেই পোকামাকড় খেতে আসবে ব্যাঙ। এখন সাপের প্রিয় খাদ্য হচ্ছে এইগুলোই, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ, টিকটিকি, আবার কিছু কিছু সাপ আবার পোকাও খায়। এখন পুরোটাই হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক, খাদ্য শৃঙ্খল। আপনি যদি খাবার ফেলেন, সেগুলো খেতে আসবে সাপ, ব্যাঙ, ইঁদুর, সেগুলো খেতে আসবে পেছন পেছন সাপ। সুতরাং সেই ব্যাপার আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সব থেকে বড় কথা, দেখা যায় গ্রামাঞ্চলে যে বিভিন্ন জঞ্জাল স্তূপ করে রাখা হয়, কোথাও খড় স্তূপ করে রাখা হয়, কোথাও অপ্রয়োজনীয় আসবাবপত্র, ভাঙাচোরা আসবাবপত্র স্তূপ করে রাখা হয়। সেগুলো করলে কিন্তু চলবে না। অব্যবহৃত ইটের পাঁজা, কাঠের স্তূপ, এইগুলো যদিও থাকে, একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, একটা লম্বা লাঠি দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। যদি সম্ভব হয় না রাখা, সেটাই সব থেকে ভালো করবেন। আর যদি একান্তই রাখতে হয়, একটু মাঝে মাঝে নাড়াচাড়া দেবেন। এছাড়া জ্বালানি কাঠ, ঘুটের স্তূপ, এইগুলোতেও কিন্তু কি হয়, ব্যাঙ, ইঁদুর এ সমস্ত লুকিয়ে থাকে, তার দৌলতে সাপও কিন্তু চলে আসে। আরেকটা সমস্যা হয় গ্রামাঞ্চলে, মাটির বাড়ি। এবার মাটির বাড়িতে কি হয়, ইঁদুর গর্ত করে ফেলে। সেই ইঁদুর গর্ত করে ফেলার ফলে সেই গর্তের মধ্যে সাপ এসে আশ্রয় নেয়। মনে রাখতে হবে, সাপ নিজে গর্ত করে না, সাপ সবসময় ইঁদুরের গর্তে আশ্রয় নেয়। এবং বহু ক্ষেত্রে দেখা যায়, আমার বিভিন্ন বন্ধুরা যারা সাপ উদ্ধার করে, তাদেরকে দেখেছি তারা ওই মাটির বাড়িতে কোনো গর্তের মধ্যে সাপ ঢুকে আছে, হুক দিয়ে সেই সাপকে টেনে বার করছে। তো যদি কোনো ইয়ে থাকে, গর্ত থাকে, সেটা কিন্তু অতি সত্বর মেরামত করে নিতে হবে। এরপরে মনে রাখতে হবে যে জানলার কাছে যদি কোনো গাছের ডাল থাকে, সেগুলো কিন্তু কেটে ফেলতে হবে। কারণ বেশ কিছু সাপ আছে, বিষধর সাপ আছে, নির্বিষ সাপ আছে, যারা কিন্তু কি করে, ওই গাছের ডাল বেয়ে বাড়িতে ঢুকে পারে। এর মধ্যে দাঁড়াস আছে, এর মধ্যে ঘরচিতি আছে, যদি এগুলো নির্বিষ, কিন্তু তার সাথে সাথে কিছু বিষধর সাপও কিন্তু ঢুকে পড়ে। আর এইগুলো যখন পরিষ্কার করবেন, তখন মাথায় রাখতে হবে একটা লম্বা লাঠি বা লাঠি জাতীয় কোনো মানে একটা দিয়ে মানে জিনিস নিয়ে সেটা একটু কুচিয়ে নিতে, কারণ সাপ সেখানে ঘাপটি মেরে বসে থাকতে পারে। গাছের ডালে কোনো কোটর যদি থাকে, সেখানে কিন্তু হাত দেওয়ার আগে একটু ভালো করে দেখে নিতে হবে, একটা লাঠি দিয়ে কুচিয়ে নিতে হবে, নাহলে সেখানে ওই পাখির যে ছানা, তার খাওয়ার লোভে কিন্তু সাপ সেখানে থাকে। সুতরাং এগুলোকে খুব সাবধান হতে হবে। দোকানে বা গুদামে চাল, ডাল, আনাজের বস্তার ফাঁকে ইঁদুর চলে আসে, ছুঁচো চলে আসে, সেগুলোকে খাওয়ার জন্য সাপ চলে আসে। সুতরাং এই যদিও সেগুলো থাকে, গুদাম ঘরে সেগুলো থাকে, একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে। দ্বিতীয়ত, আমাদের যেটা আমরা বলি বারবার, যে একটু ব্লিচিং পাউডার ছড়াতে হবে। যদি ব্লিচিং পাউডারের সাথে একটু চুন মিশিয়ে নেওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে যদি আপনি সপ্তাহে 2 বার দেন, তাহলে কিন্তু সাপকে একটু দূরে রাখা যায়। সাপকে এইভাবে দূরে রাখা যায় না, ওইগুলো রাখা মানে পোকামাকড় আসবে না, পোকামাকড় না আসলে ইঁদুর আসবে না, ইঁদুর না আসলে সাপ আসবে না, মানে সাপকে ঠিক পরোক্ষভাবে দূরে রাখতে হয়। আর আমাদের একটা প্রচলিত ধারণা আছে
যে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড খুব একটা কার্যকরী হয় না, বরং কার্বলিক অ্যাসিড এখন বিজ্ঞানীরা ব্যবহার করতে বারণই করছেন, কারণ কার্বলিক অ্যাসিড মানুষের স্কিনের যদি সংস্পর্শে আসে সেখানে কিন্তু একটা স্কিনের সমস্যা হয়। এরপরে মনে রাখতে হবে রাত্রেবেলায় শোয়ার সময় মশারি, তারপর হচ্ছে লেপ, শীতকালেও লেপ, আমি বলছি বারবার, শীতকালেও কিন্তু সাপের উপদ্রব হয়, বিশেষ করে কালার সাপ বিছানা উঠে আসে রাত্রেবেলায় ঘুমের মধ্যে। ভালো করে বিছানা ঝেড়ে, লেপ তোষক ভালো করে, চাদর যদি থাকেন ভালো করে ঝেড়ে তবে শুতে হবে। মশারি টানাতে হবে, মাটিতে শোয়া চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, যদিও বা শুতে হয় ভালো করে মশারি টানিয়ে মশারি গুঁজে শুতে হবে। এছাড়া মনে রাখতে হবে পানা পুকুর, পদ্ম পুকুর এ সমস্ত স্থানে নামলে খুব সাবধানে থাকতে হবে, একটা লাঠি দিয়ে একটু ভালো করে খুঁচিয়ে নিতে হবে, কারণ এখন চন্দ্রবোড়া কামড়ের ম্যাক্সিমাম যে কেসগুলো আমরা দেখতে পাচ্ছি, পানা পুকুরে চন্দ্রবোড়া কামড়াচ্ছে, পদ্ম পুকুরে চন্দ্রবোড়া কামড়াচ্ছে। চন্দ্রবোড়ার কিন্তু একটা খুব লুকানোর উপযুক্ত স্থান হচ্ছে ওই পানা পুকুর, পদ্ম পুকুর। সুতরাং আপনারা যেটা দেখে জানতেন এতদিন যে বিষধর সাপ জলে থাকে না, এই ধারণাটা ঝেড়ে ফেলুন মন থেকে। অনেক সময় গোখরো কেউটে তারাও প্রয়োজনে, চন্দ্রবর্ত বটেই, তারা কিন্তু কি করে, তারা পদ্ম পুকুর, পানা পুকুরে বা এমনি পুকুরেও তারা প্রয়োজনে নামে। ছাড়াও যখনই জামা কাপড় কেউ পরবেন তখনই কিন্তু সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে পড়তে হবে। বলা যায় না যে আপনি জামা কাপড় ছেড়ে রেখে দিয়েছেন, দেওয়ালের কোনো হুকের মধ্যে আটকে রেখেছেন, সাপ এসে সেখানে আশ্রয় নিয়েছে। সুতরাং জামা কাপড় পরার আগে, জুতো পরার আগে, মোজা পরার আগে ভালো করে ঝেড়ে নিয়ে তবে কিন্তু পরা উচিত। আর একটা কথা, সাপ সাধারণত বেশিরভাগ সাপই সন্ধেবেলায় একটু ক্রিয়াশীল বেশি হয়। সন্ধেবেলা সকালবেলার দিকে সাপ একটু ক্রিয়াশীল বেশি হয়। সুতরাং সে সময় বন জঙ্গলের দিকে না যাওয়াই ভালো, ঝোপঝাড়ের দিকে না যাওয়াই ভালো। একান্তই যদি যেতে হয় সঙ্গে একটা লাঠি রাখুন, এবং লাঠি রাখলে কি হবে, যখন আপনি হাঁটবেন একটু সামনে রাস্তার মধ্যে একটু ঠুকতে ঠুকতে চলুন। তার ফলে যে কম্পনটা হবে, সেই কম্পনটাতে কিন্তু সাপ খুব টের পায় এবং সাপ সেখান থেকে দূরে সরে যাবে। সাপ একান্তই চেষ্টা করে কিন্তু না কামড়াতে, খুব বাধ্য হয়ে আপনি ওর গায়ে পা দিয়ে দিলেন, স্বাভাবিক তখন আত্মরক্ষা করবে, আত্মরক্ষার্থে কিন্তু সাপ তখনই কামড়ায়। তার আগে কিন্তু সাপ চেষ্টা করে না কামড়াতে, এবং অনেক সাপ বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন গোখরো কেউটে একটা ফোঁস ফোঁস আওয়াজ করে, চন্দ্রবোড়াও একটা খুব জোরে হিস হিস আওয়াজ করে, যার জন্য তো নামই হয়ে গেছে প্রেসার কুকার স্নেক। যদি পরে কোনোদিন আলোচনা করার অবকাশ আসে আমি এটা আলোচনা করব। র্যাটল স্নেক, যদিও এটা আমাদের এখানে পাওয়া যায় না, ও লেজে একটা ঝুনঝুন করে একটা আওয়াজ করে লেজের একটা অংশ দিয়ে, এভাবে কিন্তু কি করে, ও দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যখন পারে না তখনই কিন্তু ও কামড়ায়। আর সব থেকে বড় কথা যেটা আমাদের মনে রাখতে হবে, যে সাপ সম্পর্কে আমাদের এই অকারণ ভীতি আমাদের দূর করতে হবে, করতেই হবে। তাতে কিন্তু আমাদের সামগ্রিকভাবে ভালো হবে। যেটা হয়, আমরা অধিকাংশরাই সাপ চিনি না, এবং চিনি না তো বড় কথাই, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের প্রচুর ভুল ধারণা, ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আমরা পোষণ করি। আমরা বলি যে হেলে সাপের শনি মঙ্গলবারের বিষয়। ভাবুন তো, যে সাপটার বীজ দাঁতই নেই, বীজ থলি নেই, কি করে সে তার শনি মঙ্গলবারে বিষ হবে? এটা কি সম্ভব কোনোদিন বিজ্ঞানসম্মত ভাবে? বলা হয় দাঁড়াসের লেজ দিয়ে বাড়ি মারলে কি হয়, যে পা পচে যায়। এটা কোনোদিনও সম্ভব নয়। যতক্ষণ না বিষধর সাপ কামড়াচ্ছে এবং বিষ ঢালছে, ততক্ষণ কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমাদের সাপের কামড়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে আমরা ভয় পেয়ে যাই। ওই ভয়ের কারণে কিন্তু আমাদের অনেক সময় হয় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে কিন্তু সাপও বাঁচে এবং আমরাও আমাদের মহামূল্যবান জীবন কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। এখন মনে রাখা দরকার যে সাপে কামড়ালে আমরা কি কি করব আর কি কি করব না। সাপে কামড়ালে যেটা আমাদের করতে হবে,
ডু ইট রাইট, এই নীতি অবলম্বন করতে হবে। এখন এই রাইট কথাটা দেখি কি কি আছে। RIGHT, আর মানে হচ্ছে, যেটা আর শব্দটা যাকে ডিনোট করছে সেটা হচ্ছে রিঅ্যাসুরেন্স, মানে রোগীকে বারবার আশ্বস্ত করতে হবে যে তোমার কিচ্ছু হয়নি, সাপে কামড়েছে, তোমার ভয়ের কোনো কারণ নেই, তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ডাক্তাররা দেখে যদি বোঝেন যে সেই কামড়টা একটা বিষধর সাপের কামড়, তোমাকে ইনজেকশন দেবেন, AVS দেবেন, তুমি বেঁচে যাবে। এবং তাকে বলতে হবে, হাতের কাছে বিভিন্ন উদাহরণ যদি তাকে বলতে হবে যে এই দেখো এই সাপের কামড় খেয়ে বেঁচে গেছে, সে সাপের কামড় খেয়ে বেঁচে গেছে, এই অ্যাসুরেন্সটা তাকে দিয়ে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইমোবালাইজেশন, I ফর ইমোবালাইজেশন। এখন এটার মানে হচ্ছে যে রোগীকে বেশি নাড়াচাড়া করানো যাবে না, রোগীকে উত্তেজিত করা যাবে না, তাকে কোনোভাবে কোনো উত্তেজক পানীয় দেওয়া যাবে না। এখন ফেসবুকে বিভিন্ন কথা বলা হচ্ছে যে হলুদ খাওয়াতে হবে, গোলমরিচ খাওয়াতে হবে, আখের গুড় খাওয়াতে হবে। একদম এ সমস্ত কিচ্ছু করবেন না। যদি সম্ভব হয় অ্যাম্বুলেন্স, যদি না সম্ভব হয় একটা বাইক অ্যাম্বুলেন্স, মানে রোগীকে মাঝখানে বসিয়ে একজন চালক থাকবে, পেছন থেকে একজনকে ধরে থাকতে হবে, করে জাস্ট হসপিটাল যেতে হবে। সেই জন্য আসছে পরবর্তীতে RIGHT, সেই GH হচ্ছে গো টু হসপিটাল। যে প্রথম সাপে কামড়ানোর প্রথম 100 মিনিট ভীষণ গুরুত্বপূর্ণ, ওটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়টাকে নষ্ট করা যাবে না, হসপিটালে যেতে হবে। কোনোভাবেই কোনো সাপ নিয়ে যাওয়ার দরকার নেই যে ডাক্তারবাবু আমাকে এই সাপ কামড়েছে, ওই সাপ কামড়েছে। ডাক্তারবাবু যদি দেখেন বিষক্রিয়ার লক্ষণ দেখেন, সেই লক্ষণ দেখেই তিনি চিকিৎসা করবেন। অন্য কোথাও আমরা যাব না, ওঝা গুণিনের কাছে গিয়ে এই মহামূল্যবান ওই যে প্রথম 100 মিনিট আমরা নষ্ট করব না। সাপে কামড়ালে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে যাব, যদি বুঝতে না পারি, বিষক্রিয়ার লক্ষণ যদি বুঝতে পারি, সেগুলো কি আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা হাসপাতালে যাব এবং হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলবো। RIGHT, টি হচ্ছে টেল টু ডক্টর। ডাক্তারকে সব খুলে বলতে হবে যে ডাক্তারবাবু আমাকে মনে হচ্ছে সাপে কামড়েছে, আমার এই এই অসুবিধাগুলো হচ্ছে। ডাক্তারবাবু সেই অসুবিধাগুলো দেখবেন, দেখে তিনি ট্রিটমেন্ট শুরু করবেন। এমন হতেই পারে যে আপনাকে AVS দিতে হতে পারে, AVS দিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এমনও হতে পারে যে বিষধর সাপ কামড়েছে অথচ আপনার মধ্যে বিষক্রিয়ার লক্ষণ শুরু হয়নি। এটাকে বলা হয় ড্রাই বাইট। ড্রাই বাইট মানে হচ্ছে একটা সাপে কামড়ালে মানুষের মৃত্যুর জন্য যতটা বিষ ঢালার দরকার হয়, সাপটা ততটা বিষ ঢালেনি, তার থেকে হয়তো অনেক কম পরিমাণে বিষ ঢেলেছে। এমন যদি হয়, বিষধর সাপে কামড়ালেও কিন্তু মানুষ বেঁচে যায়। মনে রাখতে হবে, ওঝা বা গুণিন যে কেরামতিগুলো দেখায়, সম্পূর্ণ বিষহীন সাপ নিয়ে কেরামতি দেখায়, বা বিষধর সাপ কামড়ালেও ড্রাই বাইটের যে কেসগুলো হয়, ড্রাই বাইট মানে হচ্ছে যেখানে মানুষ মারা যেতে পারে, যে লেথাল ডোজ বলে যে শব্দবন্ধটি আছে, সেই লেথাল ডোজের অনেক কমে বিষ ঢালা হয়েছে, যেটাকে বলা হয় সাবলেথাল ডোজ, সেইগুলো নিয়েই কিন্তু কেরামতি দেখায় এই ওঝা বা গুণিন। সুতরাং সাপে কামড়ালে কোথাও যাব না, ওঝা গুণিনের কাছে যাব না, আমরা সরাসরি যাব হাসপাতালে, যেখানে অ্যান্টিভেনাম ইনজেকশন আমরা পেতে পারি। সাপ কামড়ানোর জন্য একটা নিয়ম আছে যেটাকে বলা হয় রুল অফ 100। এইটা আমাদের মাথার মধ্যে একটু ভালো করে ঢুকিয়ে নিতে হবে। রুল অফ 100 কি বলছে? রুল অফ 100 বলছে সাপে কামড়ানোর, বিষধর সাপে কামড়ানোর এবং লেথাল ডোজে কামড়ানোর প্রথম 100 মিনিটের মধ্যে, যদি 100 ml মানে 10 ভাওয়েল, এক একটা অ্যান্টিভেনাম যে ভাওয়েল পাওয়া যায় তাতে 10 ml করে পাওয়া যায়। এখন 100 ml AVS যদি স্যালাইনের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করানো যায়, তাহলে সেই রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা 100%। তাহলে নো গুণিন, নো ওঝা, সরাসরি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল। সেটা গ্রামীণ হাসপাতাল হতে পারে,
মহকুমা হাসপাতাল হতে পারে, জেলা হাসপাতাল হতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের স্নেক বাইট ট্রিটমেন্টের প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা জায়গায় কিন্তু এভিএস রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা দেখলাম যে সাপে কামড়ালে কি কি করব, তাহলে এবার দেখবো যে সাপে কামড়ালে আমরা কি কি করব না। সেটা হচ্ছে যে আমরা কি কি করব না, সেটা হচ্ছে যে প্রথমেই আমি বলে দিয়েছি যে রোগীকে হাসপাতালে নিয়ে যাব না কার কাছে, ওঝা বা গুনিনের কাছে। কি সাপ কামড়ালো খোঁজার দরকার নেই, সাপকে পকেটে পুরেও নিয়ে যাওয়ার দরকার নেই। হতে পারে সেই সাপটা প্রথমে যখন কামড়েছে তাতে বিষ ঢালেনি, পরবর্তীতে যখন কামড়েছে তখন বিষ ঢেলে দিল, তাহলে উটকো একটা বিপদ হতে পারে। সাপকে পকেটে করে নিয়ে যাওয়ার দরকার নেই, ডাক্তারবাবু দেখবেন, তিনি উপসর্গ দেখে তিনি চিকিৎসা করবেন। রোগীকে চা, কফি, দুধ, কোনো ধরনের উত্তেজক কোনো খাবার, স্নায়ু উত্তেজক কোনো খাবার খাওয়ানো যাবে না। খাওয়ালে কিন্তু কি হতে পারে, হিতে বিপরীত হতে পারে। বেশি করে জল খাওয়াতে বলে, অনেক বিয়েতে ফেসবুকে আমি দেখছি যে কোনো নিজেদেরকে বিশেষজ্ঞ বলে মনে করেন, তারা বলছেন যে বেশি করে জল খাওয়াতে একেবারেই দরকার নেই। যদি এমন সাপ কামড়ায় যে সাপের বিষে নিউরোটক্সিন বিষ আছে, তার কিন্তু স্নায়ুগুলো ততক্ষণে অবশ হতে শুরু করবে। ফলে ঠিকভাবে যদি হা না করতে পারেন জল খাওয়াতে গেলে, সেই জল যদি শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে কিন্তু সেই রোগীর মৃত্যু কেউ আটকাতে পারবে না, সে দম বন্ধ হয়ে মারা যাবে। তার সাপের কামড়ে মৃত্যু না হয়ে সে দম বন্ধ হয়ে মারা যেতে পারে। সুতরাং এসব কিন্তু ভুলেও করবেন না। কোনো হলুদ, গোলমরিচ বা এই ঝোলা গুড় এ সমস্ত খাওয়ানোর দরকার নেই। এসব করতে গিয়ে কি হবে, সমস্যাটা হবে যে ওই যে গোল্ডেন আওয়ারের কথা বললাম প্রথম 100 মিনিট, সেটা নষ্ট হয়ে যাবে। এছাড়া পান, বিড়ি, সিগারেট, কোনো মাদক খাওয়ানো যাবে না। ক্ষতস্থান কোনো সাবান দিয়ে, অ্যাসিড দিয়ে ধোয়ার দরকার নেই, তাতে কিন্তু কি হতে পারে, গ্যাংগ্রিনের সৃষ্টি হতে পারে। সব থেকে বড় কথা, কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে যে চিড়ে, এটা আমাদের বাংলা কিছু সস্তা সিনেমা এবং হিন্দি কিছু সস্তা সিনেমার দৌলতে আমরা দেখেছি যে চিড়ে রক্ত বার করার চেষ্টা করা হয়, তাই রক্তের সাথে নাকি বিষ বেরিয়ে আসবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। সাপের বিষ কি হয়, লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে খুব দ্রুত, যদি বিষ ঢালে খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। সুতরাং ওইভাবে সিরিঞ্জ দিয়ে টেনে মুখ দিয়ে চুষে কোনোভাবেই কিন্তু কোনো বিষ বার করা সম্ভব নয়। বিষ যদি মানুষের শরীরে ঢোকে, সেখান থেকে মানুষকে বাঁচানোর একটাই উপায়, অ্যান্টিভেনাম ব্যবহার করা। এর ফলে কি হবে, যদি চন্দ্রপোড়া কামড়ায় এবং আপনি যদি ওই দংশন স্থান যদি কাটেন, তাহলে কি হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে এবং দুর্ভাগ্যক্রমে হয়তো সেই অঙ্গটাই আপনার পচে যাবে, তখন আর সেই অঙ্গ বাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এছাড়াও হাতে যদি কোনো বাঁধন থাকে, চুড়ি, বালা, মাদুলি এসব যদি থাকে, সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে। কারণ চন্দ্রমোড়া যদি কামড়ায়, তখন কি হয়, দংশন স্থান এবং তার আশপাশ অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরবর্তীকালে কি হতে পারে, এগুলো চেপে কেটে বসে যেতে পারে। তাছাড়া কি হবে, তখন ক্ষতস্থানে সমস্যা হতে পারে, তখন আর কিন্তু সেটাকে বার করতে পারবেন না। সুতরাং যদি কামড়ায়, তাহলে কিন্তু বিষধর সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে শরীরে যে সমস্ত বাঁধন আছে সেই বাঁধন কিন্তু সরিয়ে ফেলতে হবে। আর এখন বলা হচ্ছে যে, আগে এটা আমরা জানতাম যে সাপে কামড়ালে বাঁধন দেওয়ার দরকার, একেবারেই বাঁধন দেওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে চন্দ্রপোড়া যদি কামড়ায়, কোনো বাঁধনের কোনো দরকার নেই। এখন রোগীকে যদি সান্ত্বনা দিতে হয়, তার মানসিক সান্ত্বনার জন্য একটা হালকা করে আপনি একটা কাপড় জাতীয় বা গামছা জাতীয় কিছু বাঁধতে পারেন, কিন্তু সেটা কখনোই শক্তভাবে নয়। কারণ ওই শক্তভাবে বেঁধে কোনোভাবেই কোনো সাপের বিষ আটকানো যায় না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্ষতস্থান দেখে নিজেরা সিদ্ধান্ত নেবেন না যেটা বিষধর সাপে কামড়েছে না বিষহীন সাপে কামড়েছে। বিষধর সাপ কামড়ানো মানে দুটো দাগ থাকবে,
এটা কিন্তু ভ্রান্ত ধারণা। কোনো কারণে হতেই পারে যে এই সাপটার একটা দাঁত ভেঙে গেছে, শিকার করতে গিয়ে একটা দাঁত ভেঙে গেছে, আরেকটা দাঁতের জন্য ক্ষতস্থান সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে কিন্তু বিষটা ঢুকিয়ে দিয়েছে। একটা দাগ রয়েছে, আপনি ভাবলেন বিষহীন সাপ, আপনি হাসপাতালে গেলেন না, এই ভুলটা করবেন না। বিষধর সাপ, বিষহীন সাপ যাই কামড়াক, আপনি হাসপাতালে যান, আপনি স্বাস্থ্য কেন্দ্রে যান, ওঝা গুনিনের কাছে যাবেন না, তাহলে আপনি কিন্তু আপনার মহামূল্যবান জীবনটা বাঁচাতে পারবেন। আর আরেকটা কথা, সাপ মারার দরকার নেই। সাপ কিন্তু আমাদের পরিবেশের জন্য ভীষণ উপকারী। সাপ আমাদের কিভাবে উপকার করে সেটা যদি ভবিষ্যতে কোনোদিন আবার সম্ভব হয়, আমরা আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।